কিছুক্ষণ পর শ্রীমন্তী চোখ খুলল। অয়নকে নিজের পাশে বসে থাকতে দেখে শ্রীমন্তী খুশি হলো খুব, আর স্বস্তিও পেল। সে উঠে বসে চোখে জল নিয়ে অয়নকে বলল, অয়ন, আমি ভেবেছিলাম আর কখনো তোমাকে দেখতে পাবো না। শ্রীমন্তীকে যখন নেকড়েগুলো আক্রমণ করল তখন প্রথমে তার অয়নের মুখটাই মনে পড়েছিল। তার পরিবার, বাবা, মা, কারুর কথা তার মাথায় আসেনি। শুধু অয়নের মুখটা চোখের সামনে ভাসছিল। সে বুঝতে পারছিল যে অয়ন তার কাছে কতটা দামি। কোনো ব্যাপার না বেবি, ওসব অতীত, এবার ভুলে যাও ওগুলো। এখন আমি তোমার পাশে আছি। অয়ন, তোমার আসল পরিচয়টা কি? একদিকে আমি সেটা জানতে চাই, আবার অন্যদিকে আমি ভয়ও পাচ্ছি। শ্রীমন্তী। কিন্তু অয়ন তার কথা শেষ করতে পারার আগেই শ্রেয়া এসে পৌঁছল সেখানে। শ্রীমন্তী, কিরে, তুই ঠিক আছিস তো? শ্রেয়া ওর দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই শ্রীমন্তীর সঙ্গে দেখা করতে চলে এলো। এখন সে দেখল যে শ্রীমন্তী ঠিক আছে। তখন তার একটু স্বস্তি হলো। শ্রেয়া, আমি ঠিক আছি রে। অয়ন, তুমি যে বলেছিলে শ্রীমন্তীর খেয়াল রাখবে, এর নাম খেয়াল রাখা? কলকাতা ছেড়ে বেরোনোর পর থেকেই কয়েকদিনের মধ্যে শ্রীমন্তীকে অনেক কিছু ফেস করতে হলো। প্রথমে মলে সেই সোনিয়ার সঙ্গে ঝগড়া, আর তারপর ফার্ম হাউসে এই ঘটনা। শ্রেয়া এসব শুনে অয়নের ওপর রেগে গেল। সব ভুল আমারই আরও সাবধান হওয়া উচিত ছিল। অয়ন সঙ্গে সঙ্গে নিজের ভুল স্বীকার করে নিয়ে বলল। শ্রেয়ার কথায় সে মোটেও কষ্ট পায়নি, বরং সে শ্রেয়াকে দেখে খুশিই হয়েছে, কারণ শ্রেয়া শ্রীমন্তীর অন্য বন্ধুদের মতো ছিল না। সে সত্যিই শ্রীমন্তীকে মন থেকে ভালোবাসত। শ্রেয়া, অয়নের এতে কোনো দোষ নেই, শ্রীমন্তী বলল। আসলে শ্রীমন্তীর মতে কলকাতা ছেড়ে আসার পর থেকেই তার সাথে যেসব মহিলাদের দেখা হয়েছিল তারা প্রত্যেকেই হয় অহংকারী আর না হলে পাগল। তারা সে সোনিয়াই হোক বা অর্পিতা। আর এতে অয়নের কি দোষ? ও, অয়নের কোনো দোষ নেই না? সে তোর স্বামী, তোকে রক্ষা করার দায়িত্ব তো ওরই। শ্রেয়ার চোখে মুখে বিরক্তি দেখা যাচ্ছিল, তবে সেও এটা জানত যে এতে অয়নের সত্যিই কোনো দোষ নেই। সে শ্রীমন্তীর ওপরে অত্যাচারটা হয়তো আটকাতে পারেনি, কিন্তু যারা শ্রীমন্তীর সঙ্গে এই কাণ্ড ঘটিয়েছিল তাদের উচিত শিক্ষা দিয়েছে। শ্রেয়া সেখানে উপস্থিত না থাকলেও সে সবটাই জানত। ও প্রথমে ভেবেছিল যে অয়নের পরিচিতি শুধু কলকাতাতেই রয়েছে, কিন্তু তারপর এখানেও তো সৌম্য সাঁতরা, অস্মিতা সিংহের মতো লোকেদের সঙ্গে তার মেলামেশা ছিল। তাই শ্রেয়া আর বেশি কিছু বলতে চায়নি। সোনিয়া শ্রীমন্তীর গায়ে হাত তুলেছিল, আর তাই তার একটা হাত তাকে হারাতে হয়েছে। আর অর্পিতা, সে তো শ্রীমন্তীকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল। অর্পিতা নিজের অপমান এবং দাদার মৃত্যু, এই দুটো আঘাত সহ্য করতে পারেনি। তার উপর সৌম্যর আক্রমণে সে গুরুতর আহতও হয়েছিল। কিছুক্ষণ সেখানে থাকার পর অর্পিতা উঠে কোথাও একটা চলে যায়। তাকে চারপাশের সব জায়গায় খুঁজেও দেখতে না পেয়ে সবাই ধরে নিয়েছিল যে সেও মারা গেছে। সমাদ্দার পরিবারও ভেবেছিল তাদের দুই উত্তরাধিকারীকে তারা একই সঙ্গে হারিয়েছে। এদিকে সৌম্য এসে সমাদ্দার সদনে পৌঁছল। সে মাথা তুলে তাকাতে পারছিল না কারুর দিকে। সমাদ্দার পরিবারের প্রধান অনিল সমাদ্দারের চোখে চোখ পর্যন্ত রাখতে পারছিল না সৌম্য। মিস্টার সমাদ্দার, শান্তনু এবং অর্পিতা আর নেই। শান্তনু নিজের মাথায় গুলি চালিয়ে করেছে। শান্তনুর দেহটা সবাই দেখলেও আমরা অর্পিতাকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমি দুঃখিত। নিজের অপরাধবোধ লুকোতে পারছিল না সৌম্য। এসব কি করে হলো? কে এটা করেছে? খুব কঠোর হয়ে জিজ্ঞাসা করলেন অনিল সমাদ্দার। সব আমার জন্যই হয়েছে মিস্টার সমাদ্দার। এটা বলে সৌম্য সব সত্যি কথা বলে দিল। সব শুনে অনিল প্রচণ্ড রেগে গেলেন। অয়নের ওপর সঙ্গে সঙ্গে প্রতিশোধ নিতে চাইলেন তিনি। ওকে মারার জন্য তক্ষুনি কিছু লোককে হাসপাতালে পাঠাচ্ছিলেন অনিল সমাদ্দার। কিন্তু সৌম্য তাকে থামিয়ে দিয়ে বলল, মিস্টার সমাদ্দার, আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু দয়া করে এটা করবেন না। অয়ন একটা বিরাট বড় গ্রুপের মার্শাল আর্ট এক্সপার্ট। সে নিজেকে সামলানোর প্রতিটি কৌশল জানে। এই কথাটা শুনে অনিল সমাদ্দার থমকে গেলেন। উনি জানতেন এমন কোনো মানুষ নেই যে কোনো বড় গ্রুপের মার্শাল আর্ট এক্সপার্টের উপর আক্রমণ করবে। আর কেউ যদি সেটা করতে রাজিও হয়, সে বিশাল অঙ্কের টাকা চাইবে। আর শুধু তাই নয়, অয়নের পদবী রায়চৌধুরী। সে রায়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র উত্তরাধিকারী। তাই আপনি ওর ব্যাপারে কিছু না করলেই ভালো। সৌম্য সোজাসুজি তার মতামত জানালো। সবটা শুনে অনিল প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত বদলে ফেলতে বাধ্য হলেন। তিনি পরিবারের সবাইকে একটু একা ছেড়ে দিতে বলতেই
সৌম্য সেখান থেকে বেরিয়ে গেল। পরের দিন সকালেও সমাদ্দার সদনে শোকের ঘন ঘটা ছিল। সমাদ্দার পরিবার সদ্য তাদের 2 সন্তানকে হারিয়েছে। ওদের মা সবিতা এত কাঁদছিলেন যে তার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। 1-2বার জ্ঞানও হারান তিনি। বাড়ির এমন অবস্থা ছিল, চাকর বাকররা পর্যন্ত তটস্থ ছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয়, বাড়ির কর্তা এবং শান্তনু অর্পিতার বাবা অনিল সমাদ্দার এখনো পর্যন্ত অয়নের বিষয়ে কারুর সঙ্গে কোনো আলোচনা করেননি। পুরো সমাদ্দার পরিবার হতাশ ও দুঃখিত হয়ে তাদের হল রুমে বসেছিল। অনিল সমাদ্দার চুপচাপ মাথা নিচু করে বসেছিলেন। তার পাশেই সবিতা সমাদ্দার বসে একটানা কেঁদে চলেছিলেন। সবিতা এমনিতে খুব ফিটফাট এবং অহংকারী একজন মহিলা ছিলেন, কিন্তু আজ নিজের 2 সন্তানের মৃত্যুর খবরে তিনি সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন। ওনাদের দুজনের সাথে সমাদ্দার পরিবারের অন্যান্য সদস্যরাও ওখানে বসেছিলেন। দাদা, সৌম্য যা বলেছে তা কি সত্যি? দাদাকে এভাবে ভেঙে পড়তে দেখে অনিল সমাদ্দারের ছোট ভাই জিজ্ঞেস করলেন। আগের দিন রাতেই সৌম্য সাঁতরা নিজে সমাদ্দার সদনে এসে খবরটা দিয়েছিল। সে তাদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে বলেছিল যে অর্পিতা ও শান্তনুর মৃত্যু তার জন্যই হয়েছে। তবে অনিল সমাদ্দার সত্যিটা জানতেন। সৌম্যর তো এখানে কিছু করারই ছিল না। ওদের মৃত্যুর আসল কারণ ছিল অয়ন রায়চৌধুরী। হ্যাঁ, এই ব্যাপারে সৌম্য মিথ্যে বলবে না। যে সব ঘটিয়েছে সে একজন মার্শাল আর্ট এক্সপার্ট এবং রায়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের উত্তরাধিকারীও। অনিল বললেন। এখন আমরা কি করব দাদা? অনিলের ছোট ভাই জিজ্ঞেস করলেন। শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।